একবার চিন্তা করে দেখুন তো, সুন্দরবনের সেই গহীন ম্যানগ্রোভ জঙ্গল, যেখানে একসময় বাঘের রাজত্ব চলত, ঠিক সেখানেই কিনা গড়ে উঠেছিল আস্ত একটা শহর। হ্যাঁ, চলুন আজ সেই হারানো শহর খলিফাতাবাদ, মানে আজকের বাগেরহাটের সেই অবিশ্বাস্য গল্পটাই শুনি। আসল প্রশ্নটা তো এখানেই, তাই না? মানে কোনো আধুনিক যন্ত্রপাতি নেই, কিচ্ছু নেই, চারপাশে নোনা পানি, এমন একটা কঠিন পরিবেশে সেই ১৫০০ সালে কিভাবে ইটের পর ইট দিয়ে, এতগুলো মসজিদ, এত স্থাপনা দিয়ে একটা শহর তৈরি হয়ে গেল। চলুন তো এই রহস্যের ভেতরে একটু ঢোকা যাক। মানে ব্যাপারটা ভাবুন একবার, কোথায় ছিল বাঘ আর নানা রকম বন্যপ্রাণীর আস্তানা, আর কোথায় হয়ে গেল সভ্যতার এক দারুণ নিদর্শন। এই যে একটা অবিশ্বাস্য পরিবর্তন, ঠিক এই কারণেই কিন্তু এই জায়গাটা সারা পৃথিবীতে বাংলাদেশের মসজিদের শহর হিসেবে পরিচিত। তো এই যে এত বড় একটা কাজ, এই অসাধ্য সাধন, এর পেছনে মূল কারিগর ছিলেন কিন্তু একজনেই। আর তিনি শুধু ইতিহাসের বইয়ের একটা নাম নন, তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা, যার নাম উলুগ খান জাহান আলী। দেখুন, তাকে শুধু একজন ধর্মপ্রচারক বা সেনাপতি ভাবলে কিন্তু ভুল হবে। তিনি ছিলেন একজন তুখোড় নগর পরিকল্পনাবিদ, আর সেই সাথে স্থাপত্যের এক জাদুকর। এই যে তিনটে পরিচয়, সেনাপতি, প্ল্যানার আর আর্কিটেক্ট, এই তিনের মিশেলেই কিন্তু ওই কঠিন পরিবেশে তিনি অমন একটা স্বয়ং সম্পূর্ণ শহর গড়ে তুলতে পেরেছিলেন। আচ্ছা, তাহলে এবার একটু দেখি কিভাবে একদম শূন্য থেকে এই শহরটা বানানো হলো, কি বাধার মুখে পড়তে হয়েছিল, আর সেই বাধাগুলো কাটানোর জন্য সমাধানগুলোই বা কতটা ইন্টারেস্টিং ছিল। প্রধান বাধা ছিল কিন্তু দুটো। প্রথমটা হলো পানি, চারদিকে শুধু নোনা পানি, যা খাওয়ার একদমই অযোগ্য। আর দ্বিতীয়টা হলো এখানকার আবহাওয়া, মানে ভয়ঙ্কর বৃষ্টি আর সেই সাথে নোনা বাতাস, যা যে কোনো বিল্ডিংকে খুব সহজেই শেষ করে দিতে পারে। খান জাহান আলী বুঝেছিলেন যে শহর গড়তে হলে আগে তো মানুষকে বাঁচাতে হবে, তাই না? আর তার জন্য দরকার মিষ্টি পানি। তো তিনি কি করলেন? এক অসাধারণ সমাধান বের করলেন। ঘোড়া দিঘি, ঠাকুর দিঘির মতো বিশাল বিশাল সব জলাধার খনন করলেন, আর এগুলোই সারা বছর ধরে শহরের মানুষকে মিষ্টি পানি দিত। আর বিল্ডিংগুলোকে আবহাওয়ার মার থেকে বাঁচানোর জন্য তিনি একেবারে নতুন একটা স্থাপত্য রীতি তৈরি করলেন, যেটাকে আজ আমরা বলি খানজাহান স্টাইল। এর বিশেষত্বটা কি দেখুন, এর দেয়ালগুলো হতো পোড়ামাটির ইটের, আর সেগুলো হতো অত্যন্ত চওড়া, আর কার্নিশগুলো হতো নৌকার চালের মতো একটু বাঁকানো। এই ডিজাইনটাই আসলে প্রচণ্ড বৃষ্টি আর নোনা বাতাস থেকে বিল্ডিংগুলোকে বাঁচিয়ে রাখত। আচ্ছা, এই শহরের যে সবচেয়ে বিখ্যাত স্থাপনাটা, তার নাম নিয়ে কিন্তু দারুণ একটা মজার রহস্য আছে। চলুন তো সেই রহস্যটা কি একটু খুঁজে বের করি। খলিফাতাবাদের মুকুট যদি বলা হয়, সেটা হলো ৬০ গম্বুজ মসজিদ। এটাই ছিল শহরের একদম কেন্দ্রবিন্দু, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা। কিন্তু এর নামটাই একটা মস্ত বড় ধাঁধা। কারণ কি জানেন, এই মসজিদে গম্বুজ আছে মোট ৮১টা। হ্যাঁ, ৮১টা, ৬০টা না। তাহলে ব্যাপারটা কি বলুন তো? ঠিক এই প্রশ্নটাই তো মাথায় ঘুরছে, তাই না? যে ৮১টা গম্বুজ, অথচ নাম হলো ৬০ গম্বুজ মসজিদ। কেন? এই নিন রহস্যের সমাধান। মসজিদের ভেতরে যে বিশাল ছাদটা, সেটাকে ধরে রেখেছে মোট ৬০টা পাথরের পিলার বা স্তম্ভ। আর ওই ৬০টা পিলারের উপর ভিত্তি করেই সময়ের সাথে সাথে নাম হয়ে গেছে ৬০ গম্বুজ মসজিদ। গম্বুজের সংখ্যার সাথে এর নামের আসলে কোনো সম্পর্কই নেই। আরেকটা দারুণ ব্যাপার আছে কিন্তু, এই জায়গাটা শুধু মসজিদ বা উপাসনার জায়গা ছিল না, এটাই ছিল খান জাহান আলীর দরবার হল, মানে তার প্রশাসনিক কেন্দ্র। এখান থেকেই তিনি পুরো শহরের শাসন কাজ চালাতেন। কিন্তু এত চমৎকার একটা শহর, এর শেষটা কেমন হয়েছিল? এখানেই গল্পটা একটা নাটকীয় মোড় নেয়। শহরটা একসময় হারিয়ে গিয়েছিল, আর তারপর প্রায় অবিশ্বাস্যভাবে আবার ফিরেও এসছিল। দেখুন, ১৪৫৯ সালে যখন খানজাহান আলী মারা গেলেন, শহরটা আস্তে আস্তে তার জৌলু সারাতে শুরু করল। আর সুন্দরবনের জঙ্গল, সে তো ধীরে ধীরে পুরো শহরটাকেই যেন গিলে ফেলল। প্রায় ৪০০ বছর, ভাবা যায় ৪০০ বছর এটা মানুষের চোখের আড়ালে এক হারানোর শহর হয়ে পড়েছিল। এরপর আধুনিক যুগে এসে এটাকে আবার খুঁজে বের করা হলো, আর ১৯৮৫ সালে এটা পেল বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি। একবার চিন্তা করে দেখুন সেই আবিষ্কারের মুহূর্তটা। সারা পৃথিবীর ইতিহাসবিদরা তো চমকে উঠেছিলেন। তারা অবাক হয়ে ভাবছিলেন যে শুধু পোড়া মাটি আর চুন সুরকি দিয়ে বানানো এই বিল্ডিংগুলো প্রায় ৬০০ বছর ধরে এমন একটা পরিবেশে কিভাবে প্রায় ঠিকঠাক অবস্থায় টিকে রইল। প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকার এই যে অসাধারণ ক্ষমতা, ঠিক এই কারণেই কিন্তু ১৯৮৫ সালে ইউনেস্কো শুধু মসজিদটাকেই নয়, পুরো বাগেরহাট শহরকেই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। আর এতেই এর আন্তর্জাতিক গুরুত্ব প্রতিষ্ঠিত হয়।
খলিফাতাবাদের এই পুরো গল্পটা শেষে এসে আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায় যে একজন মানুষের ভিশন, তার পরিকল্পনা, তার দূরদর্শিতা কত শত বছর টিকে থাকতে পারে। এই হারানো শহরটা বোধহয় তারই এক জীবন্ত উদাহরণ।